ওকে, তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের আমরা গত ক্লাসে দেখো গত ক্লাসে আমরা এই তিনটা সমীকরণ দেখাইছিলাম। x a sin omega t, এটা একটা সাইনের গ্রাফ। জাস্ট গ্রাফগুলো আরেকবার দেখানো একটু, নরমাল সাইনের গ্রাফ। এটা হচ্ছে সরণ ভার্সেস সময়, অর্থাৎ সরণ বনাম সময়ের গ্রাফ। আর এটা বেগ, আমরা জানি বেগ হচ্ছে সময় সাপেক্ষে সরণের পরিবর্তনের হার, এবং বেগের ইকুয়েশনটা আসছিল v a ওমেগা cos ওমেগা t। তাহলে cos এর গ্রাফে আমরা জানি যে cos কিন্তু cos এর মান যখন থিটার মান 0 হয় তখন cos এর মান কিন্তু 1, এজন্য cos এর গ্রাফটা কিন্তু এই পয়েন্ট থেকে শুরু হয়েছে। এবং এটা হচ্ছে বেগ ভার্সেস সময়ের গ্রাফ। এবং লাস্ট হচ্ছে ত্বরণ। ত্বরণের ইকুয়েশন তুমি শিখছো -a ওমেগা স্কয়ার sin ওমেগা t, -a ওমেগা স্কয়ার sin ওমেগা t। যেহেতু মাইনাস, তার মানে এই গ্রাফটা শুরু হবে নিচের থেকে, মাইনাস থেকে। আচ্ছা, এখন তোমাদের কাছে প্রশ্ন আমার, আশা করি এটা ছবিটা আছে, এই ছবিটা হচ্ছে আমাদের লেকচার বইয়ে 490 পৃষ্ঠায় আছে, ওখান থেকে আমি কপি করছি, 490 পৃষ্ঠায় আছে। এখন প্রশ্ন তোমাদের কাছে যে সরণ ও বেগ, এই প্রশ্নের উত্তর দিবে গোবিন্দ। সরণ ও বেগের মধ্যে দশা পার্থক্য কত? গোবিন্দ, সরণ ও বেগের মধ্যে দশা পার্থক্য কত? কে বলতে পারবা? π/2। কে দিল অ্যানসারটা? স্যার আমি। π/2। আচ্ছা, তাহলে সরণ আর ত্বরণের মধ্যে দশা পার্থক্য কত? সরণ আর ত্বরণের মধ্যে দশা পার্থক্য কত? স্যার 180 ডিগ্রি। 180 ডিগ্রি। শুধু পাই। পাই। দেখো, যারা বোঝো নাই আমি বলি, তুমি জাস্ট খেয়াল করো, a sin ওমেগা t আর এটা আসছে ধরো sin ওমেগা t, আর এখানে আসছে cos ওমেগা t। তাহলে আমরা জানি যে sin থিটা, দেখো sin থিটা প্লাস π/2, sin থিটা প্লাস π/2 মানে কিন্তু cos থিটা। অর্থাৎ সরণের সাথে 90 ডিগ্রি দশা পার্থক্য আছে হচ্ছে বেগ, কারণ বেগের সূত্রটা হচ্ছে a ওমেগা cos ওমেগা t। আচ্ছা, এবার দেখো ত্বরণ কি আসছে মাইনাস sin ওমেগা t, মাইনাস sin ওমেগা t। তাহলে sin থিটার সাথে, দেখো sin থিটার সাথে তুমি যদি পাই যোগ করো, অর্থাৎ তোমার দশা পার্থক্য যদি পাই হয়, তবে কিন্তু মাইনাস sin থিটা হবে। কারণ ওইটা যায় পরে কার ঘরে? ওটা যায় পরে তোমার হচ্ছে 10 আর কটের ঘরে যায় পড়ে, এই সরি 10 আর কটের ঘরে যায় পড়ে, 3 নাম্বার 10 আর কটের ঘরে যায় পড়তেছে থিটা প্লাস পাই, 3 নাম্বার ঘরে যায় পড়তেছে। তাহলে দেখো, এইজন্য সরণের সাথে, খেয়াল করো, সরণের সাথে বেগের দশা পার্থক্য হচ্ছে π/2, সরণের সাথে বেগের দশা পার্থক্য হচ্ছে π/2, এবং সরণের সাথে ত্বরণের দশা পার্থক্য হচ্ছে 180। পরীক্ষায় এমসিকিউ আসে। এই জিনিসটাও আমাদের লেকচার বইয়ের 492 পৃষ্ঠায় দেওয়া আছে। 492 পৃষ্ঠা একদম নিচে সুন্দর করে দেওয়া আছে যে সরণ ও বেগের মধ্যে দশা পার্থক্য হচ্ছে π/2, এবং সরণ ও ত্বরণের মধ্যে দশা পার্থক্য হচ্ছে পাই। গ্রাফ ক্লিয়ার? আশা করি গ্রাফ ক্লিয়ার। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা যাই যেটা নিয়ে গোবিন্দ অনেক পেঁচাইছে কথা কালকে গ্রুপে, গোবিন্দের কনফিউশনটা আমি দূর করে দিই। গোবিন্দের কথা ছিল যে স্যার আপনি যখন বেগ আর ত্বরণের সমীকরণটা প্রতিপাদন করছেন তখন আদি দশা আপনি 0 ধরে নিছেন, আদি দশা আপনি 0 ধরে নিছেন। আমি এইভাবে সমীকরণটা প্রতিপাদন করছিলাম। গোবিন্দের কথা হচ্ছে স্যার যদি আমি সমীকরণটাকে এইভাবে লিখি a sin ওমেগা t প্লাস ডেল্টা, তবে কি চেঞ্জ হবে? গোবিন্দ, তোমাকে আমি জাস্ট একটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে শুধু বেগের সমীকরণটা দেখাই দিই, ত্বরণটা তুমি নিজেই বুঝতে পারবে, কোনো পার্থক্য নাই, সেম।
জাস্ট দেখে নাও। তাহলে আমাদের প্রথম আমরা বেগ কিভাবে বের করছি, আমরা জানি v হচ্ছে dx dt। আচ্ছা, তারপর d dt of a sin omega t plus delta। a কনস্ট্যান্ট, এটাকে বাইরে নিয়ে আসবো। শুধু sin থিটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো। আর গত ক্লাসে আমরা দেখছি sin থিটা ডিফারেন্সিয়েট হচ্ছে cos ওমেগা t প্লাস ডেল্টা। আর যাকে আমরা মনে মনে t ধরবো তাকে আমরা সময়ের সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ ওমেগা t প্লাস ডেল্টাকে আরেকবার ডিফারেন্সিয়েট করব আমরা। এই জায়গাতেই তোমাদের বোঝার বিষয়টা। ওমেগা কনস্ট্যান্ট, ওমেগাটাকে বাইরে নিয়ে আসবো, শুধু t কে অন্তরীকরণ করব। আচ্ছা, আর ডেল্টা, ডেল্টা হচ্ছে আদি দশা, ডেল্টা হচ্ছে আদি দশা। আদি দশা কিন্তু কনস্ট্যান্ট, এটা গত ক্লাস থেকে আমরা বলে আসছি যে আদি দশা একটা কনস্ট্যান্ট রাশি, আদি দশা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট কোনো কিছুকে কিন্তু ডিফারেন্সিয়েট করা যায় না, কনস্ট্যান্ট কোনো কিছুকে ডিফারেন্সিয়েট করা যায় না। আলটিমেটলি ওমেগা আর টি এর মধ্যে শুধু টি কে ডিফারেন্সিয়েট করতে পারবা, আর ডেল্টা কনস্ট্যান্ট, ডেল্টা বাদ হয়ে যাবে। তো ওমেগা বাইরে চলে আসবে, ওমেগাটা বাইরে চলে আসবে, আর টি এর সাপেক্ষে টি কে অন্তরীকরণ করলে পাবো 1। টি এর সাপেক্ষে টি কে অন্তরীকরণ করলে পাবো 1, ওমেগা বাইরে চলে আসবে, আর ডেল্টাকে অন্তরীকরণ করলে পাবো 0। আমি এক লাইন বাড়ায় দেখাই তোমাদের, a cos ওমেগা t প্লাস ডেল্টা, ওমেগাটা বাইরে চলে আসলো, টি কে অন্তরীকরণ করলে পাবো 1 আর ডেল্টাকে অন্তরীকরণ করলে পাবো 0। তাহলে আলটিমেটলি ইকুয়েশন থাকবে a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা। সো একই জিনিস, তোমাকে পরীক্ষায় কিভাবে দেওয়া আছে ইকুয়েশন, তুমি সেইভাবে বুঝা কাজ করবা। দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা, তুমি সেভাবে বুঝে কাজ করবা। আর বাকিটা ত্বরণ সেম ভাবে বের করবা নিজেরা। ওকে, গোবিন্দ বুঝা হয়েছে, বাকিটা উঠায় নাও। চ্যাপ্টারটা আগেই বলতাছি, চ্যাপ্টারটা কিন্তু খুবই সহজ। চ্যাপ্টারটা কেন সহজ, কারণ যারা আমরা ম্যাথ পারি, বিশেষ করে অ্যাকচুয়ালি আমি চ্যাপ্টারটা বেশি পছন্দ করি, কারণ চ্যাপ্টারটার মধ্যে ম্যাথ খুব বেশি, ম্যাথমেটিক্যাল টার্ম বেশি, এগুলো মজা লাগে, থিওরিটিক্যাল জিনিস কম। তাহলে এই চ্যাপ্টারটা তোমাকে গুছিয়ে নিতে হবে, কারণ চ্যাপ্টারটার মধ্যে অনেক কিছু আছে, এক এক বই এক এক রকম ভাবে দেওয়া আছে। আমি চ্যাপ্টারটাকে ঠিক গুছিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, আর তোমরাও জিনিসটা গুছিয়ে লিখবা। খাতা মধ্যে যখন নোট করবা একদম সিরিয়ালি যেভাবে পড়াইতেছি ঠিক সেভাবে নোট করবা। স্যার, স্যার চতুর্থ লাইন থেকে একটু বুঝান তো। 4 নম্বর লাইনটা হচ্ছে আমরা গত ক্লাসের মতো, গত ক্লাসে কি ছিল, sin ওমেগা টি, ওমেগা টি কে মনে মনে আমরা টি ধরছিলাম না? জি স্যার। এবার তো ওমেগা টি প্লাস ডেল্টা, এবার কি করব, ওমেগা টি প্লাস ডেল্টাকে মনে মনে টি ধরবো, পুরোটাকে মনে মনে টি ধরবো। তাহলে কি আসলো, sin টি, sin এর অন্তরীকরণ কি, cos টি। যাকে তুমি মনে মনে টি ধরছো তাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে না? আরেকবার অন্তরীকরণ করছি, ঠিক আছে? জি স্যার। ওকে, আচ্ছা তাহলে এবার টাইটেল দাও, আজকে টাইটেল দাও হচ্ছে সরল ছন্দিত গতি সম্পূর্ণ কণার অন্তরক সমীকরণ। সরল ছন্দিত গতি সম্পূর্ণ কণার অন্তরক সমীকরণ। সরল ছন্দিত গতি সম্পন্ন কণার অন্তরক সমীকরণ।
অন্তরক কি লেখছেন সাথে? অন্তরক, অন্তরক মানে হচ্ছে ব্যবকলন, ব্যবকলন সমীকরণ। অন্তরক সমীকরণ। ওকে, আমরা জানি দেখো আমরা জানি সরল সন্ধিত গতি সম্পন্ন কোন কণার ক্ষেত্রে, সরল সন্ধিত গতি সম্পন্ন কোন কণার ক্ষেত্রে আমরা প্রথম দিন পড়ে আসছি যে f is proportional to -x, f is proportional to -x, এটা একদম প্রথম দিন আমরা পড়ে আসছি। যেখানে কি একটা সরি, এবার যদি আমরা এখানে সমানুপাতিক চিহ্ন এখানে কনস্ট্যান্ট বসাই, সেটা ছিল k, এবং k হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যেটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। এবং এখানে আমাদের মূল সূত্র ছিল, কিন্তু আরেকবার বলে দেই, আমাদের কিন্তু মূল সূত্র হচ্ছে k into x to the power n, যেখানে n কিন্তু বিজোড় সংখ্যা। যেহেতু আমরা সিম্পল হারমোনিক মোশন করতেছি, এই ক্ষেত্রে আমাদের n এর মান হচ্ছে 1। আচ্ছা, এবার দেখো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি F হচ্ছে m into a, এখান থেকে আমরা লিখতে পারি a is equal to minus k by m into x, এটাকে দেই আমরা সমীকরণ 1। এ পর্যন্ত উঠাও। তারপর আমরা গতিবিদ্যা অধ্যায় শিখে আসছি যে ত্বরণ কি। ত্বরণ হচ্ছে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, অর্থাৎ dv dt। আবার আমরা জানি বেগ মানে হচ্ছে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার, অর্থাৎ dx dt। যেখানে x টা হচ্ছে সরণ, এজন্য আমরা x দিয়ে প্রকাশ করছি। তাহলে আমরা লিখতে পারি a is equal to d dt of dx dt, এবং এই জিনিসগুলো আমরা আগেও দেখছি, এগুলোকে আমরা কি লিখতে পারি d2x dt2। এটার মানে হচ্ছে সময়ের সাপেক্ষে যদি সরণকে দুইবার অন্তরীকরণ করা হয়, কি বললাম, সময়ের সাপেক্ষে যদি সরণকে দুইবার অন্তরীকরণ করা হয় তবে ত্বরণ পাওয়া যায়। সময়ের সাপেক্ষে সরণকে দুইবার অন্তরীকরণ করলে ত্বরণ পাওয়া যায়। আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। নিচে ডি স্কয়ার হলো না কেন? না স্যার এটা কি আমরা পড়ার সময় কি ডি স্কয়ার পড়বো? এখানে x কে তুমি সময়ের সাপেক্ষে দুবার অন্তরীকরণ করছো, x কে, তার মানে তোমার অপারেটরটা কি ddt, তাহলে ddt দুইবার করলে কি হবে d স্কয়ার dt2 বা dt d2 dt2। তাহলে dt তো একটা চলকের মতো একটা শব্দ ddt, ddt দুইবার করতেছো, dt দুইবার করতেছো, তাহলে d স্কয়ার হবে না, dt স্কয়ার একবার। যদি d স্কয়ার বলা ঠিক না, এটা বলা হচ্ছে d2x dt2, d2x dt2, মানে x কে তুমি সময়ের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করছো। যখন একবার করছো d dt of x, d dt of x, দুইবার করলে কি হবে d2 dt2x। হ্যাঁ গোবিন্দ বলো, কি বলছিলেন গোবিন্দ? হ্যাঁ স্যার, মানে এটা জিজ্ঞেস করলাম যেটা কিভাবে পড়বো, মানে এটা কি d2x পড়বো নাকি না d স্কয়ার x পড়বো যখন পড়ার সময়? d2x dt2 বা dt2 dt2, এভাবে d2x dt2, d2x dt2, dt2, এর স্কয়ার না। যদিও অনেক সময় আমরা মানে এত কিছু মনে রাখার জন্য বলি
যে ডি স্কয়ার এক্স ডিটি টু, কিন্তু আসলে ঠিক না, বলার কথা এটা কোনো ঠিক না, কারণ স্কয়ার করা হয়, স্কয়ার জিনিসটা হচ্ছে এই যে এই ধর, এটাকে বলা হয় স্কয়ার, এটাকে তুমি স্কয়ার বলতে পারো, কিন্তু এই জিনিস আর এই জিনিস কিন্তু সেম না। এটা dx dt কে হোল স্কয়ার করছো, এখানে কিন্তু কোনো স্কয়ার করা হয় না, এখানে x কে সময়ের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। এটা হচ্ছে লেখার একটা পদ্ধতি। যারা ক্যালকুলাস করতেছে এখানে অনেকেই মেবি ডিফারেন্সিয়েট করতেছে, আমি যতটুকু মনে হয় দেখবা তোমরা অনেকে হয়তো করছো যে ডিফারেন্সিয়েট লেখার কিন্তু অনেক ধরনের ওয়ে আছে, এইটা একটা ওয়ে যে দুইবার করছি। যেমন আরেকটা ওয়ে পাইবা, যেমন ধরো y2 এটাও একটা ওয়ে, এটাও মানে বুঝাবে যে দুইবার ডিফারেন্সিয়েট, অথবা বুঝাবে y ডাবল প্রাইম, এগুলো বোঝায় যেগুলো দুইবার ডিফারেন্সিয়েট। একটা প্রাইম মানে একবার, দুইটা প্রাইম মানে দুইবার, তিনটা প্রাইম মানে তিনবার, এইভাবে এগুলো সিম্বল। ঠিক আছে, বোঝা গেছে এই পর্যন্ত? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই যে এর মানটা এক নঙ্গে বসাই, এর মানটা এক নঙ্গে বসাবো, এর মানটা এক নঙ্গে বসাই। এক নং সমীকরণে এর মান বসিয়ে পাই, তাহলে এক নং হতে আমরা দেখি যে এর সমীকরণ আসছে d2x dt2 minus k by m into x। আমাদের সমীকরণটা চলে আসছে। এখানে যে k by m, এই k by m এই কনস্ট্যান্টটার একটা আলাদা ভ্যালু আছে, এটাকে বলা হয় ওমেগা স্কয়ার, যেখানে ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, তাহলে সুতরাং d2x dt2 minus ওমেগা স্কয়ার x বা d2x dt2 plus ওমেগা স্কয়ার x 0। প্রথম প্রশ্নে আমরা জানি যে স্যার ওমেগা স্কয়ার কেন, এটার মূল বিষয়টা হচ্ছে দেখো a is equal to a proportional to minus x। আচ্ছা, আমরা দেখে আসছি যে a is equal to minus omega square x, এর কতদিন প্রমাণ করছি। এখানে ওমেগা স্কয়ার কেন দেওয়া হয়েছে? ওমেগা স্কয়ার এই কারণে দেওয়া হয়েছে যাতে k বাই m, এই k আর m এই দুইটার অনুপাত যাতে সবসময় কি থাকে, পজিটিভ থাকে। কারণ এই দুইটা রেশিও যদি পজিটিভ না হয় তবে কিন্তু a কখনো সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হবে না। একই কথা আমরা বলতে পারি যে a প্রপোর্শনাল টু -x হবে না। এই কারণে এই k বাই m এর যে রেশিওটা এটাকে ওমেগা স্কয়ার দেওয়া হয়েছে, যাতে এটার ভ্যালুটা কখনো কি না আসে, নেগেটিভ না আসে। কারণ যদি নেগেটিভ চলে আসে, যদিও আসলে নেগেটিভ আসবে না, কারণ স্প্রিং কনস্ট্যান্ট এটা একটা ধ্রুবক, এটা সবসময় পজিটিভ, আর ভরের তো আর কোনো নেগেটিভিটি নাই, ভরও পজিটিভ, যদিও এটা রেশিও কখনো নেগেটিভ আসবে না। কিন্তু যাতে কখনো নেগেটিভ না আসে তবুও এটাকে ওমেগা স্কয়ার ধরা হয়েছে, যাতে এই ভ্যালুটা মানে a প্রপোর্শনাল টু -x এই বৈশিষ্ট্য যাতে বজায় থাকে। কারণ এই k বাই m এর এই রেশিওটা যদি মাইনাস চলে আসে তবে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, তখন কিন্তু সূত্র সব উল্টাপাল্টা হয়ে যাবে। এই জন্যই আসলে k বাই m এর যে ভ্যালুটা ওটা ওমেগা স্কয়ার ধরা হয়েছে, এবং এটা প্রুভও করা হয়েছে যে আসলে অ্যাকচুয়ালি ইকুয়েশনটা ঠিক আছে। এটা প্রুভ আমি দেখাবো এখন, যে আমরা যে ইকুয়েশনটা দেখছি বা ওমেগা স্কয়ার যে নিছি এটা ঠিক আছে। বলো, আর কোনো কোশ্চেন থাকলে বলো। তোলা হয়েছে? স্যার বলো গোবিন্দ।
স্যার শ্রাবণ স্যার ক্লাস না করে স্যার আমারে ফেসবুকে মেনশন দেয় স্যার, কিছু কোন? আচ্ছা তুই প্রথমে এদিকে কিছু কথা বলো না, তুই ক্লাস করো এখন। তোলা হয়েছে? জি স্যার। আচ্ছা তাহলে এবার এবার আমরা দেখাবো যে আমাদের সমীকরণটা ঠিক আছে কিনা। তাহলে আমরা এই সমীকরণ ঠিক দেখানোর জন্য আমরা একটা ওয়ে অবলম্বন করব, সেটা হচ্ছে আমরা প্রুভ করব যে x a sin omega t plus delta। x a sin omega t plus delta সমীকরণটি x a sin omega t plus delta সমীকরণটি d2x dt2 plus omega square x is equal to 0 সমীকরণে একটি সমাধান। সমীকরণের একটি সমাধান, এটা আমরা এখন প্রুভ করব। সমীকরণের একটি সমাধান। কোশ্চেনটা দেখো আগে। x is equal to a sin omega t plus delta এই সমীকরণটি, এই অন্তরক সমীকরণটার একটি সমাধান। পরীক্ষায় আসে এই কোশ্চেনটা। তাহলে দেখো তোমার কাছে যে এই সমীকরণটা, এটা যে একটা সমাধান, সেটা প্রুভ করার রুলসটা কি? এটা প্রুভ করার রুলসটা হচ্ছে তোমাকে এখানে x এর মান বসাইতে হবে, বসায় দেখতে হবে যে এই লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ পুরো x এর ভ্যালু যদি বসাও, যদি বসায় দাও, বসালে তোমার আলটিমেট রেজাল্ট কত আসবে? 0 আসবে। এটা তোমাকে দেখাইতে হবে, এটার মানটা তোমাকে দেখাইতে হবে। আচ্ছা দেখো আমরা কি করব, x কে সময় সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করব, তাই তো? দেখো এখানে d2 dt2 আছে, x কে সময় সাপেক্ষে আমরা দুইবার ডিফারেন্সিয়েট করি, এইগুলো তো আমরা করে আসছি আগে। তাহলে আমরা প্রথমে, তাহলে আমাকে কি দেওয়া আছে? x is equal to a sin omega t plus delta। আমি দুই লাইনে করি, গত ক্লাসে আমরা করাইছি এগুলো। তাহলে প্রথমবার ডিফারেন্সিয়েট যদি করি, আমাদের ইকুয়েশন আসে a omega cos omega t plus delta। প্রথমবার ডিফারেন্সিয়েট করছি। আচ্ছা এবার দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করি আমরা। দ্বিতীয়বার মানে দুইবার। এটা একবার দেখাই দিই আমি তোমাদের, যদি এটাও করা হয়েছে তাও আরেকবার দেখাই দিতেছি। x এর সাপেক্ষে সময় সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করতে আছে। তাহলে এখানে কনস্ট্যান্ট কে a ওমেগা বাইরে চলে আসবে, cos থিটা। বলো cos t, cos t এর সূত্র কি? ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? মাইনাস সাইন থিটা। মাইনাস sin t, তার মানে মাইনাস sin t। তাহলে মনে মনে কাকে কি ধরছি আমরা? মনে মনে কাকে কি ধরছিলাম? ওমেগা টি প্লাস ওমেগা টি প্লাস ডেল্টা কে মনে মনে টি ধরছি। তাহলে যাকে মনে মনে টি ধরছি তাকে আবার কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে। যাকে মনে মনে টি ধরা হয় তাকে আবার অন্তরীকরণ করতে হবে। কোথাও পর্যন্ত যাকে মনে মনে টি ধরি তাকে আবার অন্তরীকরণ করতে হবে। বুঝছেন? জি স্যার। আচ্ছা তাহলে এখানে ডিফারেন্সিয়েট করলে কি পাবো বলো? ওমেগা টি প্লাস ওমেগা পাবো। শুধু একটা ওমেগা পাবো। টি কে ডিফারেন্সিয়েট করলে পাবো 1। দেখো শুধু একটা ওমেগা পাবো, টি কে ডিফারেন্সিয়েট করলে পাবো 1, আর ডেল্টা কে ডিফারেন্সিয়েট করা যায় না, এটা 0। শুধু একটা ওমেগা বের হয়ে আসবে। ওমেগা যদি বের হয়ে আসে তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ায়? দেখো আমি এখান থেকে টেনে নিয়ে যাচ্ছি, তোমার নিচে নিচে লিখবা। তাহলে আমাদের d2x dt2
স্যার ডেল্টাকে কেন ডিফারেন্সিয়েট করা যায় না? আদি দশা তো কনস্ট্যান্ট। আদি দশা কনস্ট্যান্ট, ধর 30 ডিগ্রি 50 ডিগ্রি, এটা কনস্ট্যান্ট রাশি। আদি দশা চেঞ্জ করা যাবে না, আদি দশাকে ডিফারেন্সিয়েট করা যাবে না। তাহলে মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা টি প্লাস ডেল্টা, এখান থেকে তো ওমেগা চলে আসছে, এখান থেকে তো ওমেগা চলে আসছে, ওমেগা স্কয়ার হয়ে গেছে এটা, আর এই মাইনাস সামনে চলে আসছে, মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা টি প্লাস ডেল্টা। দেখো তোমার সমীকরণ অলরেডি চলে আসছে। আচ্ছা দেখো তো এখানে এই যে a sin ওমেগা টি প্লাস ডেল্টা, এটা সমান সমান কি লেখা যায়? x x, এটা সমান সমান লেখা যায় x। সুতরাং d2x dt2 is equal to minus omega square x। এই যে a sin omega t plus delta, এটা সমান লিখতে পারি আমরা x। তার মানে সুতরাং d2x dt2 plus omega square x is equal to 0। অর্থাৎ x is equal to a sin omega t plus delta, এটা সরল সন্ধিত স্পন্দনরত কোন কণার অন্তরক সমীকরণের সমাধান। সুতরাং x is equal to a sin omega t plus delta, এটা হচ্ছে এই অন্তরক সমীকরণের কি একটা সমাধান। পরীক্ষায় আসে। তাহলে একটা ছোট্ট একটা কাজ করি আমরা, এটা ওরা শেষ করো, নিজেরা বলবা। এদের কোশ্চেন দেওয়া আছে, প্রশ্ন চাইছে যে ওমেগা ইজ ইকুয়াল টু হোয়াট? ওমেগা কত? 4 radian per second। একজন উত্তর দিয়ে দিচ্ছে, গোবিন্দ কি বলছে? হ্যাঁ ডাইরেক্ট প্রুফ আসবে, এটা ডাইরেক্ট প্রুফ আসবে গোবিন্দ। সেটা কি 4 হয় স্যার? ওমেগা কি 4 হয় না? ওমেগা 4 আসবে, 4, ওমেগা আসে 4। 4 32 দুগুণে 64 আর 64 রুট ওভার 64 ওমেগা 4 আসে। দেখো কিভাবে আসছে, একটু যারা বোঝো নাই দেখো, তোমার এই কোশ্চেনটা পরীক্ষায় মনে রাখতে হবে। তোমার মূল কোশ্চেন হচ্ছে এইটা, কিন্তু সমীকরণ দেওয়া আছে, এটা 2 দেওয়া আছে সামনে, তোমার কাজ হচ্ছে আগে 2টা কমন নিয়ে ফেলা। 2টা কমন নিলে কি হবে? দেখো d2x dt2 প্লাস 2 দিয়ে 32 এ ভাগ করলে 16। তাহলে এখানে ওমেগা স্কয়ারের মান কত? 16। কম্পেয়ার করো, দুইটা ইকুয়েশন কম্পেয়ার করো, কম্পেয়ার করলে ওমেগা স্কয়ারের মান কত আসে? 16। ওমেগার মান কত? 4 রেডিয়ান পার সেকেন্ড। এটা এমসিকিউ একটা। তোমার যদি এখানে এক্সট্রা কোনো রাশি থাকে, সেই রাশি কিন্তু সমীকরণ থাকতে হবে না, কারণ তোমার মূল সমীকরণটা কি এইটা, যেখানে সামনে কোনো কনস্ট্যান্ট বা কিচ্ছু নাই। এটা ওটা দিয়ে ভাগ করে দিবা, তারপর পুরোটাকে ওমেগা ধরবা। ঠিক আছে? আচ্ছা এখন গোবিন্দের কোশ্চেনটা উত্তর দিই। গোবিন্দ কোশ্চেন কেমনে থাকবো পরীক্ষায়? আচ্ছা তাহলে এমন একটা কোশ্চেন থাকবো পরীক্ষা যদি দেয় আমাকে, দেখাও যে d2x dt2 plus 16x is equal to 0 এর সংক্ষেপে লিখলাম আমি, এর একটি সমাধান x is equal to a sin 4t plus delta। প্রশ্ন হচ্ছে এই সমীকরণটা দেওয়া আছে d2x dt2 plus 16x, এর একটা সমাধান নাকি এটা, কিভাবে প্রুফ করবা? আপনি যেমনি করলেন একটু আগে ওরকম ভাবে x এর মানটা বসিয়ে দিব। হ্যাঁ সহজ, আমি যেভাবে করলাম সেম করলেই চলে আসবে এখানে মান। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে ওমেগা কত বলো তো সবাই?
স্কয়ার ওমেগা কত ওমেগা 4 4 হ্যাঁ এখানে ওমেগার মান হচ্ছে 4 ওমেগার মান হচ্ছে 4 দেখো যারা বলে তাদের জন্য একবার একটু করে দিয়ে নি এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করব প্রথম dx dt এটাকে ডিফারেন্সিয়েট করে আসবে 4a cos 4t প্লাস ডেল্টা এটাকে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করলে আসবে minus 16a sin 4t plus delta তারপর এবার নিজেরা সাজাইয়া অঙ্ক করে ফেলবো কাজ হয়ে গেল তোমাদের কারণ এই পুরোটা হচ্ছে x তাহলে অলরেডি চলে আসছে তোমার ইকুয়েশন d2x dt2 plus 16x is equal to 3 ওকে বুঝা গেছে স্যার ওকে এবার আমরা আরো দুটা প্রবলেম করি বুঝছেন বুঝলাম কোশ্চেন দেখো দেখো দুইটি সরল দোলন গতির সমীকরণ দুইটি সরল দোলন গতির সমীকরণ হলো টেন sin 4 pi t plus pi by 4 এবং y2 is equal to হচ্ছে pi sin 3 pi t plus root 3 cos 3 pi t বলছে দুইটা সরল দোলন গতির সমীকরণ দেওয়া আছে একটা হচ্ছে y1 আর একটা হচ্ছে y2 তোমাকে প্রশ্ন চাইছে যে এদের বিস্তারের অনুপাত কত অর্থাৎ এই সমীকরণের বিস্তার আর এই সমীকরণের বিস্তার অনুপাত কত আমরা অনেক সময় দেখা যায় ভুল করে জিনিসটা করি সেটা হচ্ছে যেহেতু বিস্তার মানে কি আমরা জানি যে সমীকরণের মধ্যে আমাদের বিস্তার থাকে সেটা হচ্ছে a sin ওমেগা t প্লাস ডেল্টা a কিন্তু বিস্তার এখন প্রথম যে সরল দোলন গতির সমীকরণটা দেওয়া আছে সেটার বিস্তার কিন্তু 10 সেটার বিস্তার 10 কিন্তু দ্বিতীয় যে সমীকরণটা এটা কিন্তু সরল দোলন গতির কোনো সমীকরণ না এটাকে সরল দোলন গতির সমীকরণ তোমাকে বানিয়ে নিতে হবে এটাকে কি করতে হবে সরল দোলন গতির সমীকরণ বানিয়ে নিতে হবে এবং এই টাইপসের অঙ্কগুলো হচ্ছে আমরা ত্রিকোণমিতিতে অনেকগুলো করে আসছি যতটুকু মনে হয় জানি কারণ যদি একটু ভালো করে কেউ খেয়াল করো এখানে কিছু একটা গুণ টুন করলেই এই ভিতরের রাশিটা একটা সূত্র চলে আসবে কেউ কি কোনো আইডিয়া করতে পারতাছো y1 এ কোনো সমস্যা নাই y1 এ ওকে y1 এর বিস্তার 10 y2 এর বিস্তারটা বাইর করে নিতে হবে y2 এর বিস্তার কিন্তু 5 না কারণ এইটা সরল দোলন গতির কোনো সমীকরণ না এটা কি নরমাল ইকুয়েশন দেওয়া আছে এটাকে এই রকম রূপ দিতে হবে এই রকম রূপ দিলে তারপর সামনে যে রাশিটা থাকবে ওইটা হবে সরল দোলন গতির সমীকরণ এখন বলো দিদি বলো রেডি এই y2 সমীকরণটাকে আমরা কি করলে এটা এই রকম উপরের সমীকরণের মতো আসবে কিছু একটা এরকম আসবে কেউ আইডিয়া দাও এটা অনেক ভালো ম্যাথ করানো গেল বলো 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 কি কথা বোঝা যায় cos থিটা সূত্র নেব বলো কি করবা বাদল বলো সিস্টেম কও কি করতে হবে y2 কে y1 এ নিব মানে cos থিটা সূত্র নেব স্যার বলো। যদি সমীকরণটাকে হাফ দ্বারা গুণ করি তো সাইন এর সাথে আসবে হাফ আর cos 3 পাই t এর সাথে আসবে √3/2 তো ওই ক্ষেত্রে আমরা সাইন এর সাথে গিয়ে লিখবো cos π/3 আর cos এর সাথে গিয়ে লিখবো sin π/3 তো তখন ওই যে sin a + b এর সূত্র দিয়ে করলে হতে পারে গুড গুড ভেরি গুড ভেরি গুড
হ্যাঁ তাই করতে হবে। তোমার কি করতে হবে, প্রথমে এখানে ভিতরে হাফ দিয়ে গুণ করতে হবে। ভিতরে হাফ দিয়ে গুণ করব কিভাবে, তাহলে বাইরে 10 বানাই দিই, বাইরে 10 বানাই দিই, তবে এখানে একটা হাফ গুণ দিতে পারি আমরা। অর্থাৎ হাফ sin 3 pi t প্লাস √3/2 cos 3 pi t। দেখো আগে লাইনটা বুঝতে পারছো কি, বাইরে কিন্তু 10 বানাই দিছি আর ভিতরে সবারই 2 দিয়া ভাগ করে দিছি, এখানে একটা হাফ এখানে একটা হাফ, আলটিমেটলি হাফ কমন নিলে কিন্তু আবার 5 হয়ে যায়। কেন, উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে sin a প্লাস b এর একটা ফর্মুলা ফলানো। হাফ মানে কি লেখা যায়, হাফ মানে হচ্ছে যেহেতু এখানে sin আছে তাহলে cos লাগবে, তাহলে cos pi বাই 6, cos pi বাই 6 আর sin 3 pi t, আর এই জায়গায় কি রাখবো, এই জায়গায় sin রাখবো, তাহলে সরি pi বাই 3, সরি sin pi বাই 3 cos 3 pi t 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ আর sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। ব্যাস তোমার ফর্মুলা চলে আসছে। অর্থাৎ y2 = 10, ভিতরে কি আছে sin a প্লাস b, তাহলে 3 pi t প্লাস pi বাই 3। দেখো তোমার সমীকরণটা এটার মধ্যে চলে আসছে। এবার এই সমীকরণ চলে আসে, তাহলে এটাকে দিবা 1 নং সমীকরণ, এটাকে দিবা 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ থেকে তুমি যে বিস্তার পাও তার মান কত, 10 একক, আর 2 নং সমীকরণ থেকে যে বিস্তার পাও তার মান কত, 10 একক। অর্থাৎ তাদের অনুপাত কত হবে, a1/a2 হচ্ছে 1:1, তাদের রেশিও হচ্ছে 1:1। তাহলে যদি রেশিও করি, আমরা রেশিও করলে আমাদের রেজাল্ট আসবে 1:1। দেখো বোঝা গেছে কিনা? স্যার কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল দুইটা সরল দোলন গতি সমীকরণ দেওয়া ছিল, বলছে এদের বিস্তারের অনুপাত কত, বলছে এদের বিস্তারের অনুপাত কত। তাদের উঠাও, অনেক প্রবলেম আছে চ্যাপ্টারটা, অনেক প্রবলেম করতে হবে, প্রবলেম সলভ করতে না পারলে কাজ হবে না। স্যার এমন কোশ্চেন হলে তো সোজাই, হ্যাঁ এমন কোশ্চেনই হবে, তোমাকে বুঝে অ্যান্সার করতে হবে। বুঝলাম? স্যার হাফ দিয়ে গুণের বিষয়টা আরেকবার একটু বুঝাই দেন। হাফ দিয়ে গুণের বিষয়টা হচ্ছে, এটা একটু তোমার প্র্যাকটিসের বিষয় আর কিছুই না। এখানে হচ্ছে যেহেতু sin 3 pi t আছে, cos 3 pi t আছে, তার মানে এটা সূত্র হলাই তুলব অবশ্যই sin a প্লাস b এর সূত্র। তাহলে কিন্তু তুমি কম্পেয়ার করতে পারবে না, যেহেতু এখানে sin a প্লাস b আছে, এখানে sin a প্লাস b রাখবো, এখানে √3 আছে, এটা অটোমেটিক ভাবে তোমার মাথায় একটু আনতে হইব যে √3 নিচেতে কি থাকতে পারে, 2 থাকতে পারে। √3/2 তে একটা sin বা cos এর একটা মান, তাহলে এখানে একটা 2 দিয়ে ভাগ করতে হইব। এটা তো শুধু ভাগ করা যায় না, ভাগ তো এটারও করতে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করুন কেমনে, যদি সামনে আমি 2 দিয়ে আবার গুণ করি, সামনে 2 দিয়ে গুণ করলাম আর এখানে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে আলটিমেটলি তোমার রেজাল্ট কি থাকবে, সেম থাকবে। একটু প্র্যাকটিসের বিষয় আর কিছু না। পরের কোশ্চেনটা দেখি। দেখো একটি সরল দোলন গতি সম্পন্ন, লেখা নাও কোশ্চেনটা। একটি সরল দোলন গতি সম্পন্ন কণার অর্পা, আচ্ছা প্রেজেন্ট নিয়ে নেব, আচ্ছা দেখাবে 72 জন, ওকে ওকে প্রেজেন্ট নিয়ে দেবে দেশে। শ্রাবণে স্যার ফেসবুকে দেখতেছে, তা কি করবেন? শ্রাবণে কই আছে? ফেসবুক লাইভ দেখতেছে স্যার ফেসবুকে স্যার আমার খালি কমেন্টে মেনশন মারে আর কয় তোর খবর আছে তুই স্যারের কই লিখে। আচ্ছা ওয়েট ওয়েট ছবি লালে আমি
আচ্ছা, তারপর ঠিক আছে, আপাতত 71 জনের মতো আছে। যেটা বলতেছিলাম যে একটি সরল দোলন গতি সম্পূর্ণ কণা সাম্যাবস্থান থেকে কত সরণের জন্য কণাটির বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। কণাটির বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। স্যার কোশ্চেনটি একটু আবার বলেন পুরোটা। একটি সরল দোলন গতি সম্পন্ন কণা সাম্যাবস্থান থেকে কত সরণের জন্য কণাটির বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। কণাটির বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। সরণের মান কত হলে কণাটির বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে, এটা হচ্ছে প্রশ্ন। সাম্যাবস্থান থেকে সরণের মান কত হলে কণাটির বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। একটা ইজি কোশ্চেন। আমরা জানি যে সরল চুম্বকীয় স্পন্দনত কোন কণার বেগের সমীকরণ ছিল ওমেগা √a² - x²। আর আমরা সর্বোচ্চ বেগের ইকুয়েশন জানি Vmax = ওমেগা a। তাহলে প্রশ্ন মতে তোমাদের বলছে v = Vmax / 2। তাহলে সরণের মান x এর মান বের করতে বলছে, x এর মান তোমাকে বের করতে বলছে। তাহলে v আসে √a² - x², Vmax আসে হচ্ছে ওমেগা a। নাও এখানে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে নাম্বার লাইনটা কি সূত্র? x এর মানটা বের করো। স্যার 3 নাম্বার লাইনটা কি এটা সূত্র Vmax/2 = v? এটা বলে দিল তোমারে বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক, প্রশ্নে দেওয়া আছে। এটা কি স্যার? পাইছো? স্যার +-√3/2a। হ্যাঁ, গুড। x এর মান আসবে +-√3/2a। এটা এমসিকিউ, মনে রাখবা, এটা এমসিকিউ কোশ্চেন আসবে। এই ধরনের অনেকগুলো এমসিকিউ আমরা পাবো। এটা এমসিকিউ, কারণ এই ধরনের প্রশ্ন কখনো তোমাকে সৃজনশীলে দিবে না। ঠিক আছে, ওটা রয়েছে হয়েছে। জি স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা পরের টপিকসে যাই। লেখো, টপিকসের নাম লেখো সরল ছন্দিত গতিসম্পন্ন কোন কণার স্থিতিশক্তি ও গতিশক্তি রাশিমালা। সরল ছন্দিত গতিসম্পন্ন কোন কণার স্থিতিশক্তি ও গতিশক্তি রাশিমালা। স্থিতিশক্তি ও গতিশক্তি রাশিমালা। সরল ছন্দিত গতিসম্পন্ন কোন কণার স্থিতিশক্তি ও গতিশক্তি রাশিমালা। তাহলে আমাদের কি কি ইনফরমেশন লাগবে সেই ইনফরমেশনগুলো লিখে নিই আগে আমরা। তাহলে আমরা জানি সরল ছন্দিত গতি সম্পন্ন কোন কণার সরণ x = a sin ওমেগা t। আচ্ছা, এখানে আমি সিম্পলিসিটির জন্য বা আমার
ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা আদি দশাকে 0 ধরে নিচ্ছি। চাইলে আদি দশা দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। আদি দশাকে আমি 0 ধরে নিচ্ছি। তুমি চাইলে সাইডে লিখে রাখতে পারো, এখানে আদি দশা ডেল্টা ইজ ইকুয়াল টু 0 ধরে নিচ্ছি আমরা। আচ্ছা, এবং আমরা বেগের সমীকরণ এগুলো আমরা জানি, আলাদা করে আর বের করার দরকার নেই। আমরা a ওমেগা cos ওমেগা t এই দুইটা আমরা জানি। আচ্ছা, তাহলে এবার আমরা প্রথম বের করব হচ্ছে বিভব শক্তি। আমরা এই জিনিসগুলো সবাই আমরা পঞ্চম অধ্যায়ে পড়ে আসছি, যে সরল চন্ডিত গতিসম্পন্ন একটা স্প্রিং করছিলাম, আমরা স্প্রিং, সেই স্প্রিং এর আমরা বিভব শক্তি বের করছিলাম। স্প্রিং এর বিভব শক্তি ছিল আমাদের, স্প্রিং এর বিভব শক্তি সূত্র ছিল কি ছিল, হাফ কে এক্স স্কয়ার। মনে আছে কি সবার? জি স্যার। এবার এখানে এক্স এর মানটা বসায় দাও, a sin ওমেগা t, অর্থাৎ বিভব শক্তির ইকুয়েশন কি আসবে, হাফ কে a স্কয়ার sin স্কয়ার ওমেগা t। রয়েছে জি স্যার। বুঝলাম, বুঝছি। এবার গতিশক্তি, গতিশক্তির ফর্মুলাটা আমরা সে আগে থেকে শিখে আসছি, যে গতিশক্তি মানে হচ্ছে E k is equal to half m v square, half m v square। তাহলে half m v মানে হচ্ছে আমরা জানি এখানে a ওমেগা cos ওমেগা t। এখানে আমাদের ইকুয়েশন কি আসে, হাফ m a স্কয়ার ওমেগা স্কয়ার cos স্কয়ার ওমেগা t। আচ্ছা, আমরা আজকের ক্লাসের শুরুতেই আমরা দেখাইছিলাম যে ওমেগা স্কয়ার সমান হচ্ছে k বাই m, অর্থাৎ k ইজ ইকুয়াল টু হচ্ছে m ওমেগা স্কয়ার। তাহলে এখানে দেখো m ওমেগা স্কয়ার, m ওমেগা স্কয়ার সমান কি লিখতে পারি আমরা, k, অর্থাৎ k a স্কয়ার cos স্কয়ার ওমেগা t। এটা হচ্ছে আমাদের গতিশক্তির রাশিমালা, গতিশক্তি রাশিমালা উঠাও পর্যন্ত। স্যার নেট একটু ডিস্টার্ব ছিল, এইজন্য বিভব শক্তিটা দেখতে পারি নাই, আটকে গেছিল ওই সময়। আচ্ছা স্যার, আমরা যদি কসটাকে সাজিয়ে দেব নতুন করে ভাঙি, মানে যে cos স্কয়ার ওমেগা টি আছে না, এটাকে যদি আবার 1 মাইনাস sin স্কয়ার ওমেগা টি লিখি, দেন হচ্ছে sin স্কয়ার ওমেগা টি কে আবার x স্কয়ার মাইনাস বাই a স্কয়ার লেখা যদি আবার অন্য করি। ভাই চুপ থাকবে, এত কাছে আজকে। স্যার বলো। স্যার বিভব শক্তির টাইমে আমার নেটটা আটকে গেছিল, এইজন্য দেখতে পারি নাই পরে। আর বিভব শক্তি একটু যদি আবার বলতেন। লাইটটা বাদ দিয়ে উঠা, লাইটটা বাদ দিয়ে উঠা, পরে দেখে নিস। আচ্ছা ঠিক আছে। তুই একটুখানি এইটুকু বাদ রাখ, জাস্ট যেটুকু রাখছো এইটুকু বাদ রাখ, এইটুকু ছিল বিভব শক্তিটা। গোবিন্দ, তোমার কথার উত্তর আমি এখন দেব না, তুমি যখন বাসায় নিজে পড়বা তখন তুমি এর উত্তর পেয়ে যাবে। ওকে, তাহলে এবার হচ্ছে মোট শক্তি, মোট শক্তি বা যান্ত্রিক শক্তি, মোট যান্ত্রিক শক্তি। তাহলে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতি শক্তি প্লাস বিভব শক্তি। তাহলে মোট শক্তি, সুতরাং মোট শক্তি ইজ ইকুয়াল টু বিভব শক্তি প্লাস গতি শক্তি। তাহলে বিভব শক্তির আমরা ইকুয়েশন পাইছিলাম হাফ কে a স্কয়ার sin স্কয়ার ওমেগা t, আর গতি শক্তির ইকুয়েশন মাত্র পাইলাম হাফ কে a স্কয়ার cos স্কয়ার ওমেগা t। এখানে কি কমন যায়? স্যার কে স্কয়ার।
হাফ কে a স্কয়ার এবং কমন নিলে কি থাকে sin স্কয়ার ওমেগা টি প্লাস cos স্কয়ার ওমেগা টি মানে 1। তার মানে তোমার সরল ছন্দিত গতি সম্পূর্ণ কোন কণার মোট শক্তি এর বিস্তারের বর্গের সমানুপাতিক। মোট শক্তি এর বিস্তারের বর্গের সমানুপাতিক, কারণ হাফ আর কে দুইটাই কনস্ট্যান্ট। হাফ আর কে দুইটাই যেহেতু কনস্ট্যান্ট, তাহলে মোট শক্তি হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। মোট শক্তি হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। তো কারো কোনো কনফিউশন আছে কিনা? দেখো দেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, তবে এখান থেকে একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা আমি তোমাদের দেখতে বললাম একটু। 500 পৃষ্ঠা, লেকচার বইয়ের 500 পৃষ্ঠা একটা গ্রাফ আছে, যে গতিশক্তি বিভব শক্তিকে একটা গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে। এই জিনিসটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে একটু আলোচনা করব। এবং আমরা এখানে আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে আমরা যেমন যখন বেগের রাশিমালা করছিলাম তখন দেখেছিলাম দুইটা পয়েন্ট, অর্থাৎ একটা সাম্যবিন্দুতে আমাদের বেগ ছিল সর্বোচ্চ এবং বিস্তারের প্রান্তে বেগ ছিল সর্বনিম্ন। তাহলে আমরা এরকম দুইটা পয়েন্টে অর্থাৎ সাম্যবিন্দু এবং বিস্তারের প্রান্তে দেখাবো যে মোট শক্তি হাফ কে স্কয়ার থাকে এবং এখান থেকে গ্রাফ অঙ্কন করব। তারপর আমরা নেক্সট ক্লাসে আবার বিভিন্ন পর্যায়কালের বিভিন্ন সময়, অর্থাৎ যখন সময় 0, যখন সময় হচ্ছে t/4, t/2, 3t/4 এবং t, এরকম 3-4টা সময় পর্যায়কালের উপর ডিপেন্ড করে আমরা দেখাবো যে এই ক্ষেত্রেও মোট শক্তি সর্বদাই হাফ কে স্কয়ার থাকবে। অর্থাৎ সরল চন্ডিত গতি সম্পন্ন কোন কণার মোট শক্তি যে কোনো পয়েন্টে, এর যাত্রা পথের যে কোনো পয়েন্টে মোট শক্তি হাফ কে স্কয়ার, যে কোনো পয়েন্টে। আমরা যেমন পরন্ত বস্তুর মধ্যে পড়ছিলাম যে মোট শক্তি ইজ ইকুয়াল টু সবসময় গতি শক্তি প্লাস বিভব শক্তি, এখানে সবসময় যাত্রাপথের প্রত্যেকটা পয়েন্টে মোট শক্তি কত হবে? হাফ কে স্কয়ার হবে। তো এইটা হচ্ছে আমাদের আজকের থিওরি পড়া। আমরা নেক্সট ক্লাসে এই জিনিসগুলো আলোচনা করবো আরো শক্তিগুলো নিয়ে। আর আজকে বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজ নিয়ে কিন্তু খুবই অসন্তুষ্ট আমি তোমাদের উপরে, কারণ এখানে যারা আমার আগে রেগুলার দেখেছিলাম অনলাইনে, শুধুমাত্র আমি দেখলাম তারাই মোটামুটি সবাই ঠিক টাইমে সাবমিট করছে, বাকিদের মনে মুতাইয়া সাবমিট করাই দিয়েছে। বিষয়গুলো কিন্তু খুবই বিরক্তিকর। আমি বারবার কিন্তু এই কাজগুলো করবো না। যে দিবানা